আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিও শুরু করার আগে আপনাদের দুইটা কথা বলে শুরু করব। ভাই, গরিব ঘরের আমরা যারা পোলা পাইনে আছি, আমাদের একটা দুর্বলতা কি জানেন? আমাদের থেকে অবস্থান থেকে মানে একটু উপরের লেভেলের কেউ যদি এসে দুইটা মিষ্টি কথা বলে আর যদি একটু হাসি দিয়া কথাকে আমরা গলে যাই, তাদের কথাগুলোতে আমরা বিশ্বাস করি। এই কথাগুলো খুব ক্ষোভের সাথে বলছি। কেন? যে প্রবাসীদেরকে নিয়ে কাজ করা অসংখ্য ভুইফুর কোম্পানি, তারপর গ্রুপ পেজ আমি দেখি রাতারাতি গজাচ্ছেন, অনেক পরিচিত মুখ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য, এই রায়হানের জন্য কোনো একটা প্রবাসী গ্রুপে একটা পোস্ট শুধু দেখছি আমি, কি যে রায়হানের যদি কি বলা হয়, সরকার সাহায্য না করলে বাংলাদেশে হুন্ডিতে টাকা পাঠামো। তা আপনারা কি কাজে এইসব গ্রুপ খুলছেন? এইসবে এখানে যারা বড় বড় মানুষ আছে, নিজেদের ব্যক্তি প্রচারণার জন্যই আসলে যত কাহিনী, আর আমরা গরিবরা খাইয়া না খাইয়া তাদের পিছনে লাফাই। আপনি দেখেন, আমি নাম বললাম না গ্রুপগুলার, আপনি ঘুরেন তাদের ওয়াল। এই ভিডিও করার আগ পর্যন্ত আমি তাদেরকে নিয়ে রায়হানের জন্য তাদের একটা ভিডিও বক্তব্য দেখি নাই, একটা স্ট্যাটাস দেখি নাই গ্রুপগুলোতে, পেজগুলোতে। খুবই গোস্সা হয়। আমরা বিদেশে গেছি কামলা দিতে, আমরা আসলে কামলা তো বাদ দিয়া এখন ফেসবুকে নানানজন নানান দলের নামে ব্র্যান্ডিং করছেন এই গ্রুপগুলারে, কিন্তু কাজের কাজ। মিনাল মাহমুদ ভাইরে নিয়ে একটা স্ট্যাটাস তাদের নাই, রায়হানকে নিয়ে নাই। তাহলে আসলে তারা কাদের জন্য? আপনারা তাহলে এইসব গ্রুপের নাম প্রবাসী কল্যাণ গ্রুপ ট্রুপ বাদ দিয়া আপনারা বাদ দেন যে আপনারা দলীয় ব্যানারে গ্রুপ করবেন। আমার কথা অনেকের গায়ে জ্বালা উঠবে, বাট এই কথাগুলা একজন প্রবাসী হিসেবে আপনার ব্রেইনে, মগজে আগে ভালোভাবে ঢুকাই নেন যে আমাদেরকে আসলে সবাই ব্যবহারের জন্যই রেডি আছে, আর আমরাও ব্যবহার হইতে রাজি। মালয়েশিয়ান সংবাদ মাধ্যম মালয় মেইলের একটা আপনার প্রতিবেদনও জানানো হয়েছে যে দেশটির দুইজন আপনার আইনজীবী, একজনের নাম হচ্ছে সুমিতা শান্তিনী কৃষ্ণা এবং আরেকজনের নাম হচ্ছে সেলভরাস চিনিয়া। এই দুইজন আইনজীবী মানবাধিকার সংগঠনগুলোকে মেবি রিপ্রেজেন্ট করে, তারা রায়হান ভাইয়ের কেসটা নিজ থেকে লড়তে চান। মালয়েশিয়ার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আমির হামজা মেবি ওনার নাম, তিনি বলেছেন যে 14 দিনের রিমান্ড রায়হান ভাইয়ের জন্য তারা মঞ্জুর করেছে প্রশাসনের মাধ্যমে। এর পরবর্তীতে আসলে রায়হান ভাইয়ের কি শাস্তি হতে পারে সেটা সম্পর্কে আমাদের আজকের আলোচনার ভিতরে থাকছে। এই রায়হানের শাস্তির বিষয়টা সম্পর্কে আপনার লাস্ট যে আপডেটিং আছে সেটা হচ্ছে যে রায়হানকে গত শুক্রবার যখন অ্যারেস্ট করা হয়, তখন ওইখানের যিনি সিআইডির প্রধান আছেন, ওনার নাম হচ্ছে ফরিদালাত রাশ ওয়াহিদ, একটু পেশাইল্লা নাম, তিনি হচ্ছেন সিআইডি প্রধান। তিনি আসলে রায়হানকে অ্যারেস্ট করার পরে মালয়েশিয়ান টেলিভিশন চ্যানেল বার্নামা নিউজ এর মাধ্যমে সংবাদটা সামনে নিয়ে আসেন যে রায়হানকে আপনার যে শাস্তি দেওয়া হবে সেটা সম্পর্কে তারা পূর্বাভাস যেটা দিয়েছেন যে রায়হানকে আপনার ওই দেশের কোর্টের আইন অনুযায়ী সাময়িক সময় কিছুটা হয়তো জেল খাটতে হতে পারে, এরপরে বেসিক্যালি তাকে বাংলাদেশ ফেরত দেওয়া হবে। আর রিমান্ডের ব্যাপারটা সম্পর্কে তিনি বলেছেন যে তার কাছে আর কোনো তথ্য আছে কিনা মালয়েশিয়ান কর্তৃপক্ষ, যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বা মালয়েশিয়ান সরকার দেখছেন যে এটা আসলে বৈদেশিক কোনো ষড়যন্ত্র, আর যার হিসাবে এই রায়হানের বক্তব্যের মাধ্যমে যে মালয়েশিয়াতে আপনার কি বলো অভিবাসন যারা গ্রহণ করেন অথবা যারা অভিবাসী আছেন তাদের সম্পর্কে মালয়েশিয়ান সরকার একটা নেগেটিভ ইমেজ হয়েছে। এই কারণে রায়হানকে মালয়েশিয়া থেকে আসলে বের করে দেওয়া হবে। অলরেডি তার ওয়ার্ক পারমিট বা তার যাবতীয় যে ফ্যাসিলিটিসগুলো ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তো তার শাস্তি সম্পর্কে মালয়েশিয়ার যে অভিবাসন প্রক্রিয়ার যে মহাপরিচালক আসেন খাইরুল জাইমি, তারও একটা বক্তব্য আছে যে রায়হানকে আসলে মালয়েশিয়ান সরকার কি ধরনের শাস্তি দিতে যাচ্ছে। যেহেতু রায়হানের কারণে মালয়েশিয়ার সরকার বহির্বিশ্বের কাছে নেগেটিভ একটা ইমপ্রেশনে পড়ে গেছে, সেই কারণে রায়হানকে মালয়েশিয়ার কালো তালিকাভুক্ত মানুষদেরকে যারা আছেন তাদের মধ্যে তার নাম এন্ট্রি অলরেডি করা হয়েছে। আর কালো তালিকাভুক্ত মানুষ যারা হয় তাদের শাস্তিটা কি? তাদের শাস্তিটা হচ্ছে তাদেরকে ওই দেশ থেকে বের করে দেওয়া হয় চিরতরের জন্য। তিনি যেন আর ভবিষ্যৎ জীবনে কখনো কোনোভাবেই মালয়েশিয়াতে রিএন্ট্রি নিতে না পারেন, সেই কারণে তাকে কালো তালিকাভুক্ত করা হয়। এই জন্য তার হাবিজাবি ডাটা ডোটা যেগুলো আছে সেগুলো রাখা হয়। তো রায়হানের ক্ষেত্রেও মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশের যেই প্রধান, তাদের বক্তব্যগুলা এগুলাই হচ্ছে যে রায়হানকে মালয়েশিয়া থেকে বাংলাদেশের কাছে ফেরত পাঠাবে। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আমার আপনার আজকের দিনের নৈতিক দায়িত্ব হচ্ছে এই রায়হানের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো। না, মালয়েশিয়া যাই ইমিগ্রেশন সেন্টারের সামনে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো যাবে না। খেয়াল রাখতে হবে আমরা যেটা করতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তবে মালয়েশিয়া যারা বসবাস করছেন তারা ছাড়া আপনারা আমাদের পোস্টগুলো শেয়ার করতে পারেন বা
নানানভাবে আপনারা ওইখানে আভ্যন্তরীণভাবে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে আপনি যদি একজন অরিজিনালি দেশপ্রেমিক প্রবাসী হন, সত্যের পক্ষে আমরা সবসময় আপোষহীন সংগ্রাম লড়েই যাব ইনশাল্লাহ। রায়হান ভাইয়ের বাবা থেকে শুরু করে বাংলাদেশ নামক দেশটার মধ্যে যারা সবাই আছি আমরা একটা কাতারে আজকে আবদ্ধ। রায়হান ন্যায়ের কথা বলেছে, রায়হান অসংখ্য বাংলাদেশের পক্ষে কথা বলেছে, অসংখ্য কোটি কোটি প্রবাসীর জন্য রায়হান ভাই যদি জীবন দিতে প্রস্তুত থাকে আমরাও প্রস্তুত আছি রায়হান ভাইয়ের জন্য যতক্ষণ সম্ভব আমাদের এই প্রযুক্তির মাধ্যমে তার পক্ষে কথা বলে যাওয়া। আর আপনাদের কাজ হচ্ছে আমাদের এই ভিডিওগুলা শেয়ার করা। আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আমাদের মোমেন স্যার তিনি আপনার গতকালকে সংবাদ মাধ্যমে একটা প্রশ্নের উত্তরে তিনি যেই বক্তব্য দিয়েছেন সেটাতে খুবই পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি আমি ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি প্রবাসী কল্যাণমন্ত্রী সাহেব যিনি আছেন ইমরান সাহেব তাকেও ধন্যবাদ দিতে চাই। বাংলাদেশ সরকার এই মুহূর্তে রায়হানের ব্যাপারটাকে খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টিতে দেখছে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন যে বিষয়টা যেহেতু আপনার বাংলাদেশের সাথে মালয়েশিয়ার একটা ভালো এবং সুসম্পর্ক আছে, আর যেহেতু রায়হান কোনো টেরোরিস্ট না, সে তার পার্সোনাল বক্তব্য দিয়েছে, এটাতে মালয়েশিয়ায় বসবাসকারী যারা অন্যান্য বাঙালি আছে তাদের সাথে কোনো ঝামেলা না হলেও বাট এটা একটু আপনার কূটনৈতিক সম্পর্ক। তো এই ক্ষেত্রে বাংলাদেশ যে হাই কমিশন আছে মালয়েশিয়াতে সেইখানের মাধ্যমে আপনার মালয়েশিয়ান সরকারের সাথে রায়হানের বিষয়টা নিয়ে একটা আলোচনা চলছে। তো আপনার বন্ধ থাকার কারণে মেবি হাই কমিশন বন্ধ ছিল গত পরশুদিন। তো গতকালকে থেকে বাংলাদেশের যিনি দূতাবাসের প্রধান আছেন তিনিও জানিয়েছেন পত্রিকাগুলোকে যে রায়হানের ব্যাপারে তারা কথা বলছে। আর প্রবাসী কল্যাণমন্ত্রীও ঠিক সেম ভাবেই বলেছেন যে বিষয়টা আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ডিপার্টমেন্টে এখন নাই, কারণ যেহেতু রায়হান ওইখানে অ্যারেস্ট হয়েছে। সো এটা আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বা আপনার বিদেশি যে হাই কমিশনার আমাদের যে সম্পর্কগুলো আছে মালয়েশিয়ার সাথে তাদের মাধ্যমে রায়হানকে দেশে আনার। বাংলাদেশ হাই কমিশন যদি তাকে কোনো আপনার আইনি সহযোগিতা করতে চায় সেই ক্ষেত্রে তারা যেন আপনার এই দুজন লয়ারকে তারা নিয়োগ দেয়। প্লাস যেহেতু রায়হানের পরিবারের মাধ্যমেও এই দুইজন লয়ারের সাথে নিয়োগ দেওয়া হয়েছে, সো আমরাও চাই প্রবাসী হিসেবে আমরাও চাই যেহেতু তারা স্বতঃস্ফূর্তভাবে আপনার এগিয়ে আসছে আর তারা দুজন মানবাধিকার জিনিস নিয়ে কাজ করে, সেই ক্ষেত্রে তাদের পেছনে একটা শক্তি অবশ্যই আছে। সাধারণভাবে ওইখানে কোনো আইনি প্রক্রিয়ায় কোনো উকিল রাখতে গেলে ছোটখাটো উকিল তারা আসলে রায়হানের জন্য খুব বেশি ইফেক্টিভ হবে না। আর আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক। বিভিন্ন সময় আমরা সমালোচনা করলেও ক্ষেত্র বিশেষে আসলে যেহেতু রায়হান অসংখ্য প্রবাসীদের জন্য নীতি কথা বলার কারণে তিনি অ্যারেস্ট হয়েছেন, আমরাও চাই এটার বাংলাদেশ সরকারের বাংলাদেশ নামক দেশটারও একটা ভাবমূর্তি বহির্বিশ্বে। পাশাপাশি আল জাজিরা যে টেলিভিশন সেন্টারে এই বক্তব্য দেওয়ার কারণে আসলে রায়হান আজকের এই সিচুয়েশনে আছে। আল জাজিরার পক্ষ থেকেও একটা খবর বের করা হয়েছে যে রায়হানের এই অ্যারেস্ট এটা মালয়েশিয়ান সরকার আসলে যে মানে মালয়েশিয়ার ভেতরে প্রবাসীরা যে আসলে কতটুকু লাঞ্ছিত অথবা তাদের যে বাক স্বাধীনতা কতটুকু সীমিত আকারে মালয়েশিয়ান সরকার ট্রিট করে সেটারই কিন্তু একটা জ্বলন্ত প্রমাণ হিসেবে তারা আন্তর্জাতিক মাধ্যমগুলোতেও কিন্তু এটা সম্পর্কে যথেষ্ট সমালোচনা করেছেন। তো আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ রায়হানের পক্ষে যেহেতু সরকারের পক্ষ থেকেও তাকে সাপোর্ট করার সুবিধা বলা হচ্ছে, আর মালয়েশিয়াতে বাংলাদেশের যে হাই কমিশন আছে সেখান থেকেও এটাকে পজিটিভলি নেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে আমরা আশা রাখতে পারি হয়তো রায়হান অল্প কিছু সময় হয়তো তার জেলে খাটতে হতে পারে। কারণ আবার প্রবাসী কল্যাণমন্ত্রী এখানে একটা শব্দ ইউজ করেছেন যে আপনি যেই দেশে থাকেন সেই দেশের আইন মেনেই কিন্তু আপনাকে চলতে হবে। এটাও বাস্তব। ইউরোপের দেশগুলোতে অনেক কথাই বলা যায়, কিন্তু আবার দেখেন যে আমাদের মতন এই দরিদ্র দেশগুলা, মালয়েশিয়া একটা যথেষ্ট করাপ্টেড একটা দেশ, তো এখানেও আসলে আপনি ইচ্ছে করলে অনেক কিছু বলতে পারবেন না। দর্শক আপনাদের অনেকেরই অবগত আছেন নিশ্চয়ই মিনাল মাহমুদ ভাই একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, একজন কি বলো ফেসবুক স্পিকার। তিনিও বিভিন্ন বিষয় সম্পর্কে মাঝে মাঝে কথা বলেন। তা আপনারা খুবই আশ্চর্য হবেন যে সৌদি প্রবাসী মিনাল মাহমুদ ভাই তিনি কিন্তু গত 2 মাসের উপরে সৌদির জেলে বন্দী আছেন। আপনি জানেন কেন? একমাত্র কারণ হচ্ছে যে সৌদিতে বসবাসকারী এক বাংলাদেশি বোন যিনি এক বাংলাদেশি এক জারোজের সিটিং এর শিকার হয়েছেন, একটা বাচ্চা তো ইনি ওইখানে জন্ম দিয়ে বিপাকে পড়ছেন। এই লোক বাংলাদেশে আসার পরে তিনি আর যান না। তো সৌদিতে আসলে অবৈধ সন্তান জন্ম দেওয়ার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে বা তাকে আসলে ওইখানে রাখা হয়েছে। তো মিনাল ভাই এই বিষয়টা নিয়ে ফেসবুকে একটা লাইভ করছিলেন। লাইভ করার কারণে এটা আসলে সৌদি সরকারের বিরুদ্ধে না, বাট ওইখানে হয়তো সৌদি সম্পর্কে তিনি 2-4টা কথা বলছেন। তো কোনো বাঙালিরাই কোনোভাবে এই বিষয়টা সৌদি সরকারের কাছে বা সৌদি পুলিশের কাছে বিষয়টা সম্পর্কে আপডেট করার কারণে মিনাল ভাই কিন্তু তথ্য প্রযুক্তি আইনে অলরেডি 2 মাস জেল খাটছেন। তিনি কবে বের হতে পারেন সেটারও কোনো গ্যারান্টি নাই। তো এই বিষয়গুলো থেকে আপনি একটু বোঝেন
আমরা যারা একটু উন্নত দেশগুলোতে আছি, এইখানে আসলে ডেমোক্রেসি একটা আলাদা মিনিংস আছে। বাট মধ্যপ্রাচ্যের, আরব বিশ্বের বা আমাদের তৃতীয় বিশ্বের যে দেশগুলো, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, মালদ্বীপ, বাহরাইন, ইরান টিরান, এই দেশগুলোতে আপনি যারাই থাকেন তারা ওই দেশ সম্পর্কিত কোনো তথ্য বা কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে বলতে একটু সাবধানে। আপনি হয়তো ভাবছেন আপনি বাংলায় স্ট্যাটাস দিচ্ছেন, হতে পারে যে এখন আপনার এই ফেসবুক টেসবুক তারা মনিটরিং করছে প্রত্যেকটা দেশের সরকার।